নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। এবং প্রচুর যানজট এবং দিনের পর দিন টোটো বাড়ছে, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমি কিন্তু যে পয়েন্টগুলো বললাম তার মধ্যে যানজটের বিষয়টা অলরেডি অ্যাড্রেস করেছি। প্রশাসনের সঙ্গে আলোচনা করে দেখুন, আমাদের মতো দেশ, সেখানে চাইলে সবকিছু বন্ধ করে দেওয়া, কাউকে তার কর্মসংস্থানের দিকটাও দেখতে হয়। সুতরাং টোটো এলাম আর টোটো বন্ধ করে দিলাম, এটা খুব গঠনমূলক বিষয় নয়। তার থেকে এটা অনেক গঠনমূলক বিষয়, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রিতভাবে একটা নির্দিষ্ট রুটম্যাপ তৈরি করে চালানো যায়, যাতে তারাও তাদের জীবিকা নির্বাহ করতে পারেন এবং মানুষজনও এই হেনস্থার শিকার না হন, তার ব্যবস্থা করা হবে। সেটা আমি অলরেডি বলেছি যে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর এই মিটিংটা করতে তো সময় লাগবে না, সঙ্গে সঙ্গে বসবো, কথা দিচ্ছি যে এক সপ্তাহের মধ্যে বসবো। টোটোর যারা চালায় তাদের কোনো লাইসেন্স নেই, টোটোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। যখন অ্যাক্সিডেন্ট ওরা করে বেরিয়ে যায়, আমরা কিন্তু আর ওর বিরুদ্ধে কিছু করতে পারি না। এই বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? দেখুন, এটা রাজ্যভিত্তিক একটা বিষয়। আপনাকে বুঝতে হবে যে আমাদের যে আইন আছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে, সেই আইনে কিছু জায়গায় পরিবর্তন দরকার। কারণ টোটো যেহেতু কোনো ইঞ্জিন নেই, সেই জন্য কোনো ভেহিকেলের ক্যাটাগরিতে আসে না। সেটা নিয়ে পরিবহন দপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে। এটা শুধুমাত্র শ্রীরামপুরের বিষয় নয়, সারা ভারতবর্ষের বিষয়। এটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে হবে, কারণ এইটাকে কোন ক্যাটাগরিতে আনা যাবে সেইটা এনেই তার উপর আইন প্রণয়ন করা যায়, তার আগে আইন প্রণয়ন করা যায় না। সেই জিনিসগুলো দিয়ে, লেদারের জিনিস, সমস্ত জিনিসগুলো দিয়ে একটা আলাদাভাবে সাজানো হবে, যেটা এখানকার মানুষজনই তৈরি করবেন, বাইরের মানুষ থেকে আনা হবে না। এখানকার মানুষজনই তৈরি করবেন, সেই তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হবে এবং আমরা সেটাকে ডিসপ্লে করব। তাহলে মানুষ আসবেন এবং মানুষ জিনিস কিনবেন, সেটাই স্বাভাবিক, যার ফলে সার্বিকভাবে একটা উন্নয়ন হবে। আমি মাহেশের রথযাত্রা এবং শ্রীরামপুরেরটা বলেছি, এর মধ্যেই এই গঙ্গা পাড়ের যে সৌন্দর্যায়ন তার মধ্যেই পড়বে। কারণ সার্বিকভাবে পর্যটন কেন্দ্র গড়া মানে এই ঐতিহাসিক জায়গা, ঐতিহ্যশালী জায়গাগুলোকে যেমন তুলে ধরা হবে। আমি ঘুরতে ঘুরতে দেখছিলাম একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িটা এমনি লোকজন যাতায়াত করে, প্রচুর শুটিং হয়েছে, গান্ধীজি এসছেন, নেতাজি এসছেন, সত্যজিৎ রায় এসছেন, কিন্তু এই একই জিনিস অন্য জায়গায়। আমি উদাহরণ দিচ্ছি, রাজস্থানে যদি আপনারা যান যোধপুরে, প্রাইভেট প্রপার্টি, কিন্তু তাও টিকিট কেটে ঢুকতে হয় এবং লোকজন দেখতে যায়, তাহলে সেখান থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেশন হয়। সেটা শ্রীরামপুরে আগামী দিনে গড়ে তোলা হবে সরকারের সঙ্গে কথা বলে, এবং যাদের প্রপার্টি দরকার হলে তাদের সঙ্গে চুক্তি করে সার্বিকভাবে যাতে উন্নয়ন হয় সেটা করা যাবে। এছাড়াও এবার কিছু বিষয় আছে যেগুলো পরিকাঠামোগত বিষয় এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আপনারা জানেন যে শ্রীরামপুর বিধানসভায় 281টা বুথেই আমি আমাদের নেতৃত্বদের নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ করছি। সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিভিন্ন সময় আমি জানিয়েছিলাম, আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করেছিলেন যে আমাদের দলের পক্ষ থেকে যে ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছে সেটা সার্বিকভাবে আমরা চতুর্থবারের জন্য সরকার গঠন করে রাজ্যকে কোন পথে এগিয়ে নিয়ে যাব তার দিশা সেখানে উল্লেখিত আছে। কিন্তু পাশাপাশি স্বাভাবিকভাবে আপনাদের সকলের মনে প্রশ্ন জেগেছে যে শ্রীরামপুর বিধানসভার মানুষের জন্য আমি, আমার দল, আমাদের নেতৃত্ব, তারা কি নতুন করতে চলেছে। সমস্ত মানুষের সঙ্গে কথা বলে এবং এখানকার স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলে আলোচনা করে, আমি যতটুকু ঘুরেছি, মানুষদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি, সেখান থেকে তাদের যে কথাগুলো উঠে এসছে সেই কথাগুলোকে নিজের মতো করে বিশ্লেষণ করে কিছু বিষয় শ্রীরামপুর বিধানসভার ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তেহারে আজকে আমি প্রকাশ করতে চলেছি। মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে এবং এখানে সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে
সকল নেতৃত্ব বলতে যারা আমরা এদিকে আছি এবং আমার সামনেও যে সমস্ত নেতৃত্ব বসে আছেন, আমি প্রত্যেকের কথাই বলছি, যুব, ছাত্র, মহিলা, সংখ্যালঘু যারা আছেন, সম্পূর্ণ বিধানসভার সমস্ত নেতৃত্ব, তারা সকলেই আমার পরিবার এবং এই পরিবারে সকলেই নেতৃত্ব এবং সকলেই সৈনিক। তাদের সকলের সঙ্গে আলোচনা করেই, আলোচনার উপর ভিত্তি করেই আপনাদের যে যে দাবিগুলো প্রাথমিকভাবে উঠে এসেছিল এবং কিছুটা আমার যে নিজস্ব চিন্তা ভাবনা, আমি যেভাবে সারা পৃথিবীব্যাপী ভ্রমণ করার ফলে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, পেশাগত জীবনে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে, গত 20 বছর কর্পোরেট সেক্টরে কাজ করার জন্য, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, প্রশাসনিকভাবে গত 4 বছর পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতার কারণে আমার যেগুলো অনুভূতি হয়েছে, যেভাবে মনে হয়েছে শ্রীরামপুর বিধানসভাকে আগামী দিনে পশ্চিমবাংলার মানচিত্রে 294টা বিধানসভার অন্যতম সেরা বিধানসভা হিসেবে আমরা তুলে ধরতে পারব। ইতিমধ্যেই এই বিধানসভা আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিধানসভা। এখানকার মানুষজন অত্যন্ত শিক্ষিত, সংবেদনশীল এবং ঘুরতে গিয়ে এটাও দেখেছি যে ভারতবর্ষের যে বহুত্ববাদ, শ্রীরামপুর বিধানসভার মধ্যে একটা যেন ভারতবর্ষ লুকিয়ে আছে। কি দেখিনি, যখন শ্রীরামপুর বিধানসভায় ঘুরে ঘুরে প্রচার করেছি তখন দেখেছি একদিকে দুর্গা মন্দির আমি তৈরি করব এবং নতুন বিনিয়োগ নিশ্চিতভাবে এখানে নিয়ে আসব। স্কিল লেবার অর্থাৎ দক্ষতার সঙ্গে শ্রমিকদের যে দক্ষতা সেটা বাড়ানোর, ট্রেনিং এর মাধ্যমে বাড়িয়ে সামগ্রিকভাবে উন্নয়নের মাধ্যমে এখানে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। অর্থাৎ শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করে আরো প্রসার ঘটানো, এটাই প্রথম পয়েন্ট হিসাবে আমি রেখেছি। কারণ এই কথা আমি আপনাদেরকে প্রথম দিন থেকে বলে এসেছিলাম, সেটাই আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমি বলেছিলাম যে রিষড়া শ্রীরামপুর এই গঙ্গার তীরবর্তী এলাকা এত সুন্দর একটা জায়গা, সেই জায়গায় প্রভূত উন্নতি হয়েছে, প্রচুর গঙ্গার ঘাট হয়েছে, যারা এখানে আছেন তারা করেছেন। এই শহর যে নামগুলো করছিলাম, ঐতিহ্যশালী শহর মাহেশের রথ, সারা ভারতবর্ষে বিখ্যাত। আমি চাই শ্রীরামপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে এমন ভাবে যাতে সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলায় আসবেন শ্রীরামপুর দেখার জন্য, সেই রূপরেখা তৈরি করা হবে। এর ফলে একদিকে যখন শিল্পাঞ্চলের উন্নয়ন হবে, আর একদিকে পর্যটন কেন্দ্র হিসাবে যদি এটাকে এইভাবে গড়ে তুলতে পারি, তাহলে তার অনুসারী যে জায়গাগুলো আছে, যেমন হোটেল ইন্ডাস্ট্রির শ্রীবৃদ্ধি হবে, ফুড ইন্ডাস্ট্রির শ্রীবৃদ্ধি হবে, যার ফলে সার্বিকভাবে এখানেও কর্মসংস্থান হবে এবং এই জায়গার অর্থনৈতিক ভিত মজবুত হবে। দুটো যে বিষয় বললাম, দুটোই শ্রীরামপুর বিধানসভার অর্থনৈতিক ভিতকে মজবুত করার জন্য এবং বেকার যুবক যুবতী যারা থাকবেন তাদের আগামী দিনে বিপুল কর্মসংস্থান সৃষ্টির জন্য সাহায্য করবে বলে আমি মনে করি। এবং যে কথাগুলো বলছি এইগুলো আপনারা নিশ্চিতে থাকুন, বলার জন্য বলা নয়, সেখানে নির্দিষ্টভাবে সায়েন্টিফিক ওয়েতে, বিজ্ঞানসম্মত ওয়েতে রিসার্চ করে, সার্ভে করে যা রূপরেখা তৈরি করা হবে সেটা অত্যন্ত মেথডিক্যাল ওয়েতে করা হবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করা হবে। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জায়গায় আমাদের যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন তাদের নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে বিশ্ব বাংলা সৃষ্টিশ্রী এরকম ভাব তৈরি করা হয়েছে, যেখানে সেগুলো বিক্রি হয়, এমনকি বিদেশের লোকও সেগুলো কিনতে আসে। আমরা এইখানে যখন পর্যটন কেন্দ্র করব, সেই রকম একটা হাব তৈরি করব। ধরুন একটা 3তলা মল যদি বানানো যায়, প্রত্যেকটা ফ্লোরে আমাদের পুরুলিয়ার তৈরি ছৌয়ের মুখোশ থেকে শুরু করে, বাঁকুড়ার তৈরি ডোকরা থেকে শুরু করে, মেদিনীপুরের শীতলপাটি থেকে শুরু করে,